হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ থেকে বাংলাদেশের অতীত পরিচয় ও ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়েরই কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধ বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা সম্পর্কে। বন্ধুরা, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র অর্থাৎ তার নাতি সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল সিংহাসনে বসেন এবং তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। প্রচলিত যে প্রথা অর্থাৎ তখনকার যে সকল কূটনৈতিক শিষ্টাচার ছিল সেই অনুযায়ী সকল ইউরোপীয় বণিক বা ব্যবসায়ীরা তাকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাঠান। শুধুমাত্র ব্যতিক্রম ছিল ইংরেজ বণিকরা। তারা এতটাই অহংকারী ছিল এবং নবাবের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যে তাদের এ ব্যাপারটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, মানে কে নবাব হলো এতে যেন তাদের কিছুই আসে যায় না, এমন একটা অবস্থা তখন বিরাজমান ছিল। বন্ধুরা, পরবর্তীতে তারা কৃষ্ণবল্লভ সহ নবাবের অবাধ্য কিছু কর্মচারীদেরকে আশ্রয় প্রদান করে নবাবের সাথে বিরোধিতা শুরু করে। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তাদের আর এই বাংলা ভূখণ্ডের নবাবকে সরাসরি পাত্তা না দিলেও চলছিল। বন্ধুরা, এরপর এই অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শায়েস্তা করার জন্য নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 4 জুন কাশিমবাজার কুঠি দখল করেন আর 1756 সালের 20 জুন দখল করেন কলকাতা। নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ মানিকচাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ তিনি সেখান থেকে তার শাসন পরিচালনা করতেন। বন্ধুরা, তারপরে শুরু হয় নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র। উমিচাঁদের উদ্যোগে মীর জাফর আলী খান, রাজা রাজবল্লভ, মহারাজ কৃষ্ণচন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ওয়াটসন প্রমুখ জগৎ শেঠের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হয়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে তার আসন থেকে সরানো যায় এবং নিজেদের পছন্দ মতো লোক বসানো যায়। তারা বলেছিল মীর জাফরকে তারা এই আসনে বসাবে। বন্ধুরা, পরবর্তীতে নবাব এই বৈঠকের কথা জানতে পেরে যায় এবং মীর জাফরকে তার পদ থেকে পদচ্যুত করেন, কিন্তু পরবর্তীতে ক্ষমা চেয়ে আর এমন না করার প্রতিশ্রুতি দিয়ে মীর জাফর আবার তার পদে আসীন হন। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো এই সিদ্ধান্তটি নবাব সিরাজউদ্দৌলার জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল। বন্ধুরা, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নবাব যখন মীর জাফর আলী খানকে পুনরায় সেনাধ্যক্ষ ও বক্সি পদে নিয়োগ করেন, তারপরই রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী সহ মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হন। বন্ধুরা, এই সময়ে দায়িত্ব ছিল মীর জাফরের উপর। তিনি আদেশ দিলেন হুগলি ও কাটোয়া ফৌজদাররা রবার্ট ক্লাইভের বাহিনীকে বাধা প্রদান করত, কিন্তু মীর জাফরের আদেশের কারণে তারা তাদেরকে বাধা প্রদান করেননি। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ শুরু হলে মোহনলাল, মীর মদন ও সিনফ্রের আক্রমণে ক্লাইভের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয় এবং এ সময় ইংরেজ সেনাদের নিক্ষিপ্ত গুলিতে মীর মদন নিহত হন। বন্ধুরা, মোহনলাল ও সিনফ্রে নবাবকে পরামর্শ দেন যুদ্ধ চালিয়ে যাওয়ার। বন্ধুরা, মীর জাফর যখন দেখল রবার্ট ক্লাইভের সৈন্যরা হেরে যাচ্ছে, তখন তিনি নবাবকে পরামর্শ দিলেন যুদ্ধ আজকের মতো স্থগিত রাখার জন্য এবং নবাব যুদ্ধ স্থগিত করেন, যা ছিল নবাবের জন্য একটি ভুল সিদ্ধান্ত। বন্ধুরা, এই যুদ্ধ স্থগিত করার সুযোগ নিয়ে
রবার্ট ক্লাইভের বাহিনী পুনরায় নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর উপর আক্রমণ করে। নবাবের বাহিনী যুদ্ধে নিরুৎসাহিত থাকার কারণে এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধে জয়লাভ করে রবার্ট ক্লাইভের বাহিনী। এই বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ইংরেজদের সহযোগিতায় মীর জাফর নবাব হয়ে ইংরেজদের সাথে পূর্বের গোপন চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24 পরগনার জমিদারি প্রদান করেন। বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবনিযুক্ত গভর্নর ভেন্সিটার্ট গাইড জোরে মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসান। নতুন নবাব ইংরেজদের বকেয়া পাওনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং 1760 সালের মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রাম এই 3টি জেলার জমিদারিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে দেন। বন্ধুরা, পরবর্তীতে 1764 সালে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে পরাজিত হবার পর বাংলার যে নবাবী তা স্থগিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তখন থেকে তারা একজন নায়েবে নাজিম এই পদবীধারীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোনীত করেন শাসন করার জন্য। বন্ধুরা, এবারে চলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। লর্ড কর্নওয়ালিসের কথা তো তোমরা অনেকেই শুনেছ। বলো তো বন্ধুরা, ওনার করা উল্লেখযোগ্য কাজটি কি? হ্যাঁ বন্ধুরা, লর্ড কর্নওয়ালিসের করা উল্লেখযোগ্য কাজটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি 1793 সালে করা হয়ে থাকে। এই বন্দোবস্ত ঘোষণার ফলে জমির উপর মালিকানা, এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারার ক্ষমতাও জমিদাররা লাভ করে। এতে এক শ্রেণীর যেমন লাভ হয়, আরেক শ্রেণী একদম সর্বশান্ত হয়ে পড়ে। বন্ধুরা, প্রথমে আমরা জানব ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের সামাজিক অবস্থা সম্পর্কে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতে থাকে। নিজেদের চেতনা সম্পর্কে যেমন সচেতন, একইভাবে পাশ্চাত্য শিক্ষা বিমুখ নয়। অর্থাৎ যারা আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন উন্নতি যদি করতেই হয় কিংবা ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে পাশ্চাত্য শিক্ষার কোনো বিকল্প নেই। বন্ধুরা, 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিস আদালতের ভাষারূপে প্রচলন করার পরে এদেশের মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব প্রতিপত্তি থেকে বঞ্চিত হয়। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলের সময় ভারতবর্ষের মুসলমানরা পাশ্চাত্য শিক্ষার বিমুখ ছিলেন, অর্থাৎ তারা এই শিক্ষা গ্রহণে আগ্রহী ছিলেন না। বন্ধুরা, এবারে চলো জেনে নেওয়া যাক হিন্দু মুসলমানদের অসম বিকাশ সম্পর্কে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় তার প্রায় সকলেই ছিল হিন্দু। ধীরে ধীরে হিন্দু সম্প্রদায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান লাভ করতে আগ্রহী হয়ে ওঠে। রাজা রামমোহন রায়ের প্রগতিশীল চিন্তাধারা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ একটি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করতে সাহায্য করে। বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। বন্ধুরা, 1858 সালের পর স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, আমির আলী প্রমুখ মনীষীদের চেষ্টায় মুসলমান জনগণ ব্রিটিশ বিরোধী তার পুরনো নীতি কৌশল ছেড়ে ইংরেজি ভাষা শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে একটা সময় মুসলিমরাও বুঝতে পারে ব্রিটিশদের যদি বিরোধিতা করতে হয় তাহলে সেটি এই মুহূর্তে সরাসরি সামরিক বিরোধিতা করার চেয়ে তাদের সাথে কৌশলী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবারে চলো ভাগ কর ও শাসন কর নীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো শাসক যদি কোনো জনগোষ্ঠীকে শাসন করতে চায় এবং সেটি যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, তখন সবচেয়ে সহজে তাদের শাসন করার উপায়টি হচ্ছে ডিভাইড করা বা ভাগ করে দেওয়া। এই ভাগটি করা যায় তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করে। প্রশ্ন হচ্ছে, বৈষম্য কেন তৈরি করতে হবে? কারণ একটি জনগোষ্ঠীর মধ্যে যদি একটি শ্রেণী বেশি সুবিধা এবং আরেকটি শ্রেণী কম সুবিধা পায়, তখন পুরো যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে ঐক্য সহজে গড়ে উঠতে পারে না। অর্থাৎ তারা শাসকের বিরুদ্ধচারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন বা সংগ্রাম গড়ে তুলতে পারে না। এই সুযোগটি সবসময় নেওয়ার চেষ্টা করত ব্রিটিশরা। তাই তারা যখন দেখল হিন্দুদের যে জাতীয়তাবাদী চেতনা সেটি ক্রমশ বিকশিত হচ্ছে,
অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হিন্দুরা সরাসরি ব্রিটিশ শাসনের বিরোধিতা করছে, তখন তারা আস্তে আস্তে মুসলিমদের বেশি সুযোগ দেওয়া আরম্ভ করলো। পরবর্তীতে এই কারণে ব্রিটিশরা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরের এপিসোডের মধ্য দিয়ে। বন্ধুরা, আজকে তাহলে আমরা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে পলাশীর যুদ্ধ, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র অর্থাৎ তার নাতি সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল সিংহাসনে বসেন এবং তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শায়েস্তা করার জন্য নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 4 জুন কাশিমবাজার কুঠি দখল করেন আর 1756 সালের 20 জুন দখল করেন কলকাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবনিযুক্ত গভর্নর ভেন্সিটার্ড গায়ের জোরে মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসান। 1764 সালে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি যুদ্ধ হয়। 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিস আদালতের ভাষারূপে প্রচলন করার পরে এদেশের মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব প্রতিপত্তি থেকে বঞ্চিত হন। কোনো শাসক যদি কোনো জনগোষ্ঠীকে শাসন করতে চায় এবং সেটি যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, তখন সবচেয়ে সহজে তাদের শাসন করার উপায়টি হচ্ছে ডিভাইড করা বা ভাগ করে দেওয়া।